উত্তরাখণ্ডের 4টি ধামের মধ্যে একটি এবং ভারতবর্ষের 4টি ধামের মধ্যে অন্যতম একটি ধাম হচ্ছে এই বদ্রীনাথ ধাম, যা এমনিতেই এক পবিত্র ধাম। উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার অলকনন্দা নদীর তীরে হিমালয়ের গাড়োয়াল পাহাড়ি ট্র্যাকে 10,800 ফুট উঁচুতে অবস্থিত এই বদ্রীনাথ মন্দির। মন্দিরে অধিষ্ঠিত স্বয়ং বিষ্ণু ভগবান। মানা হয় এখানে বদ্রী বিশাল তপ করেন। কেদার যাত্রার উন্মাদনা গত এক দশকে বহু পরিমাণে শুরু হলেও বদ্রী বিশাল এর উচ্চাসতা বহুদিন ধরেই আছে। যেমন কেদারনাথ মন্দিরের দ্বার খোলার দিনই বদ্রীনাথ মন্দিরের দ্বার খোলা হয়ে থাকে এবং 2022 সালে মাত্র 2 মাসে 24 লক্ষ ভক্তগণের সমাগম ঘটেছিল এই মন্দিরে। এর একটি কারণ হচ্ছে বদ্রী বিশালের প্রতি মানুষের ভক্তি এবং অন্যতম কারণ হলো যাতায়াতের সুবিধা। মন্দিরের 1 কিলোমিটারের মধ্যেই বাস, ছোট গাড়ি ইত্যাদি পৌঁছে যাচ্ছে। আপনি অতি সহজেই মন্দির দর্শন বা ভগবান দর্শন করতে পারবেন। আজ আমাদের যাত্রা সেই বদ্রীনাথ ধামেরই উদ্দেশ্যে। বদ্রীনাথ ধামের যাত্রা আর সম্পূর্ণ ভ্রমণের তথ্য থাকবে। জানাবো কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, খরচ বা কত, সমস্ত কিছু তথ্য। তো ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন শ্রী কেদার ও বদ্রীনাথের জয়ধ্বনি দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কেদারনাথ ও বদ্রীনাথ কখন যাবেন? এমনিতেই বছরের 6 মাস এই মন্দির দুটি বন্ধই থাকে মন্দির চত্বরে বরফ ঢেকে থাকার কারণে। সাধারণত প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে মন্দিরের দুয়ার উন্মুক্ত করা হয় এবং ভাই তৃতীয়াতে আবার বন্ধ হয়ে যায়। এই 6 মাসের মধ্যে আপনি যদি মন্দির খোলার প্রথম 1 মাসের মধ্যে আসতে চান তাহলে ওয়েদার কিন্তু খুবই ভালো পাবেন, কিন্তু তখন ভক্ত সমাগম থাকে, সেই কারণে থাকা, খাওয়া, হোটেল, গাড়ি ভাড়া সবই কিন্তু একটু বাজেটের বাইরে চলে যায় এবং এই সময় মন্দির চত্বরে কিন্তু প্রচুর ভিড়ও হয়ে থাকে। মন্দির খোলার 1 মাস বাদে আসুন, তখন মন্দির চত্বরটা হয়তো একটু ভিড় কম পাবেন। তাছাড়া বর্ষার সময়টাও এড়িয়ে চলুন, কারণ এখানে ল্যান্ডফল কিন্তু মাঝে মাঝেই হয়ে থাকে। সবথেকে বেস্ট টাইম হচ্ছে এপ্রিল, সেপ্টেম্বর এবং অক্টোবর। এই সময় ভিড় থাকে তুলনামূলকভাবে একটু কম এবং সুস্থভাবে মন্দির দর্শন ও ভগবান দর্শন করতে পারবেন। বদ্রীনাথ কিভাবে যাবেন? যদি বদ্রীনাথ ডাইরেক্ট আসতে চান তাহলে হরিদ্বার থেকে বাস, শেয়ার গাড়ি ভাড়া পাওয়া যায়। আগে থেকে গাড়ি অনলাইনে বুক করে রাখতে পারেন বা হরিদ্বার পৌঁছে ওই দিনই রাত্রে পরের দিনের জন্য বদ্রীনাথ যাওয়ার টিকিট কেটে রাখুন। গাড়ি ভাড়া পড়বে মাথাপিছু 700 থেকে 1000 টাকার মধ্যে। আর যারা কেদারনাথ হয়ে বদ্রীনাথ আসতে চান তাহলে তাদেরকে কেদারনাথ দর্শন শেষে সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ এর বাস বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সোনপ্রয়াগ এসে ওই দিন রাত্রে গাড়ি ভাড়া করে নিন। সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ এর দূরত্ব 225 কিলোমিটার, সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। আর হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব 336 কিলোমিটার, সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা। এটা হচ্ছে সোনপ্রয়াগের সবথেকে বড় শেয়ার কার পার্কিং টার্মিনাল। তো এই টার্মিনাল থেকে আমরা এখন বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা 4 জন মিলে গাড়ি ভাড়া করেছি। হরিদ্বার থেকে এখানে যে ড্রপ করে দিয়ে গেছিলো সেই গাড়িটাই আমরা আজকে আবার বুকিং করেছি। ये है हमारा मुकेश भैया। कोई नमस्कार, जय राधे राधे, जय केदार, जय बद्री। হরিদ্বার থেকে যখন আমরা সোনপ্রয়াগে এসেছিলাম প্রথম দিন, তখনও কিন্তু আমরা এই গাড়িটাই নিয়েছিলাম। আবার কেদারনাথ সব ট্যুর করে প্রোগ্রাম করে আবার আমরা এই গাড়িতেই বদ্রীনাথের জন্য রওনা দিচ্ছি। আমাদের এই ট্রিপে সোনপ্রয়াগ থেকে ত্রিযুগীনারায়ণ মন্দির দর্শন ও শেষে আমরা যাব বদ্রীনাথ ধাম ও পরে বদ্রীনাথ ধাম দর্শন করে মানাগ্রাম দেখে হরিদ্বার পৌঁছানোর প্ল্যান করা আছে। সব মিলিয়ে আমাদের গাড়ি ভাড়া পড়েছে 15,000 টাকা। আপনারা আসলে দাম দর করে নিতে পারেন, এখানে সিজন অনুযায়ী গাড়ি ভাড়া হয়ে থাকে। বেলা 12টায় ত্রিযুগীনারায়ণ মন্দির দর্শন শেষে পাহাড়ি আঁকাবাঁকা পথ চলতে চলতে একের পর এক কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, যোশীমঠ নানা স্থান দেখতে দেখতে প্রকৃতির অপরূপ মাধুর্য সঙ্গে নিয়ে
আমরা যখন বদ্রীনাথ পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় রাত্রি 10টা বাজে। ये है उत्तराखंड की सौंदर्य। उत्तराखंडेर सौंदर्य बोले बोझानो मुश्किल। এই হচ্ছে উত্তরাখণ্ডের সৌন্দর্য। কি দারুণ এই সৌন্দর্য! ওয়াও! হোটেল ঠুমা প্যালেস। আজকে আমরা রয়েছি এই হোটেলটাতে। এখন বাজে রাত্রি 10টা। 9টার সময় আমরা এই হোটেলে ঢুকেছি। আমাদের ড্রাইভার মুকেশ ভাইয়া, আমাদের ড্রাইভার মুকেশ এই হোটেলটা আমাদের বুক করে দিয়েছিল আগের থেকেই। তো আমরা এখন এই হোটেলের রুমটায় যাচ্ছি। আমরা এই ট্রিপে যতগুলো হোটেলে ছিলাম সব থেকে ভালো হোটেল কিন্তু আজকে আমরা পেয়েছি। রুম নম্বর 10। আমরা ব্যাচে ছিলাম 2 জন, কিন্তু আমরা শেয়ার গাড়িতে যে 2 জনের সঙ্গে এসেছিলাম আমরা হয়ে গেছে এখন 4 জন। তো 4 জনের জন্য আমাদের এই ডবল বেডরুম। এইখানে যা খাট দেখছি, এই একটা বড় খাটে এখানে আরামসে 3 জন 4 জন এই খাটেই শোয়া যাবে। কিন্তু আমাদের এখানে আমরা আজকে শোবো 2 জন, এখানে 1 জন, এখানে 1 জন। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমের সুন্দর একটা আয়না দেওয়া আছে, একটা আছে বেসিন। এই ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা, গিজার এখানে লাগবে, এখানে একটু ঠান্ডাটা বেশি। আর এই আছে টয়লেট। তো আমরা এই টিপে যতগুলো হোটেলে ছিলাম বাজেটের মধ্যে সবথেকে ভালো হোটেল এটা পেয়েছি। আর বাজেটের মধ্যে এটা আমরা 1 রাত্রের জন্য বুক করেছি মাত্র 2500 টাকায়। তো বাজেটের মধ্যে 4 জনে যদি 2500 টাকা বেয়ার করি, একদম ঠিকঠাক আমাদের মতো লোকের জন্য একদম ঠিকঠাক বাজেট। আর রুমটাও খুব ভালো পেয়েছি আজকে আমরা। এই দিন রাত্রিবেলাতেই হোটেলের লাগেজ রেখে আমরা চলে আসলাম বদ্রীনাথ মন্দির চত্বরে। তখন বাজে রাত্রি 9:15। এসে দেখি মন্দিরের মুখ্য দ্বার বন্ধ হয়ে গেছে। মন্দির খুলবে আবার ভোর 4টের সময়। অগ্রতা আর কোনো উপায় না পেয়ে চলে আসলাম হোটেলে। আমাদের ইচ্ছা ছিল এই দিনই রাত্রিবেলাতেই পুজো দেওয়া বা ভগবান দর্শন সেরে নেব, কিন্তু টাইম মতো পৌঁছতে পারিনি। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল 6টা। তো আমরা বেরিয়েছি আবার বদ্রী বিশাল মন্দির দর্শনের উদ্দেশ্যে। গত রাত্রে এসে ঘুরে গেছি মন্দির চত্বরটা, কিন্তু মন্দির দর্শন করতে পারিনি। মন্দির মানে বদ্রী বিশালের দর্শন আমাদের হয়নি, কারণ রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো এখন ভোর 4টের থেকে আবার মন্দির খোলার মুখ্য দ্বার খোলা হয়। ভেবেছিলাম ভোর 4টায় উঠে চলে আসবো, কিন্তু আর উঠতে পারিনি। এখানে প্রচণ্ড ঠান্ডা, এখন মোটামুটি 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার চলছে। আর এটা হচ্ছে 10,800 ফুট উঁচুতে এই টেম্পলটা। তো বুঝতেই পারছো এই টাইমে আজকে অক্টোবরের হচ্ছে 27 তারিখ। তো ঠান্ডা যথেষ্টই আছে। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, ওটাই বদ্রী বিশালের মন্দির। ছোট্ট একটা ব্রিজ, এই হচ্ছে নদীটা পার হয়ে যাচ্ছি। দূরে ওই পাহাড়। জুতা উতারনা পরে গায়ে আবার হচ্ছে প্রসাদ। আমরা 100 টাকা করে এই প্রসাদের একটা থালি নিলাম, নিয়ে আমরা বদ্রী বিশালে দর্শন করব। এটা হচ্ছে বদ্রীনাথ দর্শনের লাইন। তো এই লাইনটায় কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আজকে দর্শনার্থীদের একটু চাপ কম আছে, দর্শনার্থীদের চাপ কম আছে, তাই লাইনটা একদম মন্দিরের সামনে কিন্তু শুরু হয়ে গেছে। আমরা একদম মন্দিরের মুখ্য দ্বারের সামনেই দাঁড়িয়েছি। এই হয়তো আমার সামনে 50 থেকে 70 জন লোক আছে, এর বেশি হবে না। তো এত কম ভিড় এখানে থাকে না, প্রচুর ভিড় হয়। তো আমরা ভাগ্যবান যে আমরা অনেক অল্প সময়ের মধ্যে ভগবান দর্শন করতে পারবো। তো চলুন সঙ্গে থাকুন, আরও ইনফরমেশন থাকবে ভিডিওতে। চলো বন্ধুরা, আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি। মন্দিরে
খুব বেশি লাইন ছিল না, মোটামুটি আধা ঘন্টা মতো লাগলো। আমরা বাইরে থেকে মন্দির দর্শন করেছি, এখন বাইরের এই মন্দিরটা আমরা ফেরা লাগাবো। আর পুজো হয়ে গেছে, আরতির টাইম পড়েছিলাম, আরতিটাও আমাদের এখানে আরতির বন্দোবস্ত ছিল। এই আপনাদের মন্দির চত্বরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বদ্রী বিশাল মহারাজের মন্দির। দিকটা দিয়ে সামনের যে দিকটা দেখা যাচ্ছে ওই দিকটা দিয়ে মুখ্য দ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম। ওই দিক দিয়ে লাইন মুখের থেকে গেট থেকে দেখে এই দিক দিয়ে আবার লাইনটা শুরু হয়েছে। এই যে লাইনটা শুরু হয়েছে এই লাইনটাই আবার মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করবে। তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে আছি যেটা নাকি মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মন্দিরের গর্ভে গিয়ে আমরা প্রবেশ করব, কিন্তু মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা এলাও নেই। বাইরের থেকে যতটা পারছি আমি মন্দির তুলে নিচ্ছি। আশ্চর্য রকমভাবে কলিযুগ থেকে আমরা এখন চলে এসেছি সত্যযুগে। এটা ভগবানের অশেষ কৃপা ছাড়া কোনোদিনই সম্ভব নয়। ছোটোবেলার থেকেই মনে অনেক আশা ছিল যে কেদার বদ্রীনাথ একসঙ্গে করব। তো সেই স্বপ্ন আজকে আমার পূরণ হলো। গত 25 অক্টোবর আমরা কেদারনাথ করেছি, 26 তারিখ কেদারনাথ থেকে নেমে আজকে 27 তারিখ। গতকাল রাত্রে আমরা এই বদ্রীনাথে পৌঁছেছিলাম। গত রাত্রে বদ্রীনাথ মন্দির 9টার সময় 9:10 আমরা ঢুকেছিলাম, তো মন্দিরের চত্বরের ভিতরে আমরা ঢুকতে পারিনি। আজকে ভোর 6টার সময় আমরা মন্দির চত্বরে এসে ঢুকে পড়েছি। তো আশ্চর্যজনকভাবে একটা কথাই আমার মনে পড়ছে যে এই কলিকালেও টাইম মেশিনে করে কিভাবে আমরা পৌঁছে গেলাম সেই সত্যযুগে। এটা হচ্ছে ভোগ প্রসাদ অন্নদান সেবা। তো এইখানে দাঁড়িয়ে এই লাইনটায় দাঁড়িয়ে এখানে 100 টাকা দিয়ে আমি এই ভোগ প্রসাদের অন্নদানটা পেলাম। এটা বদ্রীনাথের ভোগ প্রসাদ। তো যাই হোক, 100 টাকা দিয়ে আমি এই ভোগ প্রসাদটা পেলাম, পেয়ে আমার খুবই আনন্দ লাগছে। আপনারাও পারলে এই জিনিসটা করবেন। এখন বাজে 9টা, 8:30। এই টাইমে হয়তো এই জিনিসটা হয়, আমার জানা ছিল না। আমি কয়েকজনের দেখা দেখি এখানে আসলাম যে কোথা থেকে এই প্রসাদটা পাওয়া যাচ্ছে। তো ওনারা বলার পরে আমি এখানে আসলাম। এটা মন্দিরের একদম সামনেই, মন্দিরের সামনের মুখ্য গেটটা থেকে বেরিয়েই বা হাতে এই হচ্ছে ভোগ প্রসাদ কাউন্টার। এই ভোগ প্রসাদ কাউন্টার থেকে আপনারা এরকম প্রসাদ নিতে পারবেন। যেমন ওই যে নিচ্ছে দাদারা, কিন্তু এই যে ভোগ প্রসাদ নিচ্ছে 100 টাকা কুপন দিয়ে এই ভোগ প্রসাদটা নিচ্ছে। তো আমিও নিয়ে নিয়েছি 100 টাকা কুপন দিয়ে ভোগ প্রসাদ। সকাল থেকে আমরা খালি পেটে, এখনও জল পর্যন্ত খাইনি, সকালে শুধু ব্রাশ করে চলে এসেছি। জীবনে এই প্রথম সকালবেলা উঠে কোনো মন্দিরে গিয়ে ভোগ প্রসাদ পেলাম। তো খুবই আনন্দ লাগছে মনের ভেতর। অনেক অনেক কষ্টের ফল হয়তো এগুলো। তো সকালবেলায় বদ্রীনাথ মহারাজের ভোগ প্রসাদ আমরা গ্রহণ করলাম। ভগবান বিষ্ণুর দর্শন হয়ে গেলে এরপরে দেখে নিন মন্দির পরিসরের মধ্যেই রয়েছে আরও কয়েকটি দেবদেবীর মন্দির, যেমন গণেশ মন্দির, হনুমানজির মন্দির এবং লক্ষ্মী মন্দির। এই মন্দিরগুলো একটু ঘুরে দেখে নিতে পারেন। মন্দির গণেশ মন্দির, এটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির। এটা হচ্ছে মন্দিরে বদ্রী মহারাজের মন্দির দর্শন করার পর আমরা ঘুরে চলে আসলাম এই দিকটা দিয়ে, মন্দিরের এই পেছন দিকটা দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। এসে এই সিঁড়ি দিয়ে সোজা নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামলেই দেখতে পাবেন এটা আদিগুরু শ্রী শঙ্করাচার্যর মন্দির। আমরা
আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব, আরও কয়েকটি মন্দির আছে, সেগুলো আমরা একটু ঘুরে দেখব। এটি হচ্ছে শ্রী আদি কেদার মন্দির। এখানে একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে, আর এখানে শিবের মূর্তি আছে। নিজের হাতে এখানে আপনারা শিব মূর্তির গায়ে পরে জল ঢালতে পারবেন। পিছে আছে নন্দী মহারাজ। এটি আদি শঙ্করাচার্য আদি কেদারেশ্বর মন্দির। এখানে আছে গণেশ মূর্তি, শিবলিঙ্গ আর শিবের মূর্তি। এখানে শিবলিঙ্গ। শিব জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সকাল 6টায় বেরিয়ে এখন বাজে 9টা। তপ্তকুণ্ড, এটা হচ্ছে তপ্তকুণ্ড। এইখানে মন্দিরের পাশে যেমন নদী বইছে, তেমনই দেখো এই মন্দিরের সাথেই আছে তপ্তকুণ্ড। এই যে এখানে শীতলতম জল, এইখানেই হচ্ছে শীতলতম জল, আর এইখানেই এই জায়গাতে বেরোচ্ছে উষ্ণ জল। কি করে এটা সম্ভব হচ্ছে আপনাদের কারোর জানা থাকলে একটু বলবেন। আমরা এইমাত্র দেখলাম নদী দিয়ে বইছে ঠান্ডা জল, আর নদী থেকে এইটার ডিস্টেন্স 10 হাতও হবে না, 10 থেকে 15 হাত আমি ধরে নিলাম। নদী থেকে এই তপ্তকুণ্ডর ডিস্টেন্স 15 হাত হবে। তো এইখানের জল কিন্তু উষ্ণ। আমি একটু হাত দিয়ে দেখব। জামা কাপড় নিয়ে আসিনি সাথে, নাহলে বা সত্যিই খুব গরম জল। এই জলটা একটু মাথায় ছিটিয়ে পুণ্য অর্জন করে নিচ্ছি, স্নান তো হবে না, এটা করে নিচ্ছি। তো সত্যিই গরম জল। অনেকে এখানে স্নান করছে, যারা জামা কাপড় নিয়ে এসছে সাথে স্নান করছে। তো এইখানে আসলে এই জিনিসগুলো অবশ্যই করবেন। সাথে যদি জামা কাপড় এক্সট্রা থাকে, এই তপ্তকুণ্ডে এসে স্নান করে তবেই মন্দির দর্শনে যাবেন। আমাদের মন্দির দর্শন আগে হয়ে গেছে, আমরা পরে এসেছি এই তপ্তকুণ্ডে। তো এইখানে এই যে আর একটা তপ্তকুণ্ড, না এটা মহাকাল কুণ্ড বোধহয়। আমি বললাম না, এই দেখুন একই সাথে ওই যে বইছে নদী, একই সাথে ওই যে বইছে নদী, ঠান্ডা জল, আর এই পাশেই এটা উষ্ণ জল। কোথার থেকে আসছে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এত ঠান্ডার মধ্যেও এখান দিয়ে গরম জল কি করে বেরোচ্ছে, এটা তো ভাবার বিষয়। তো ভগবানের এগুলো লীলা ছাড়া আর কিছুই না। আমরা যেটা জানি বা বুঝি, এগুলো ভগবানের লীলা খেলা ছাড়া আর কিছুই না। তো আপনাদের যদি মনে হয় বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে এর মধ্যে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভগবানের কি অসীম লীলা। দেখো এই যে নদীটা বয়ে চলেছে, এটা কিন্তু এখন যদি আমি নদীটার জলে হাত দিই, টনটনে ঠান্ডা কনকনে ঠান্ডা জল এটা। আর এর পাশেই রয়েছে তপ্তকুণ্ড, যেখানে আমরা হাত দিয়ে দেখেছি জলটা কিন্তু যথেষ্টই গরম। আর এখানে যারা স্নান করছে পুণ্যার্থীরা, তারা কিন্তু খুব আনন্দ উপভোগ করে এখানে স্নান করছে। আমার সাথে জামা কাপড় নেই, যদি থাকতো আমিও কিন্তু এখানে স্নান করতাম, তাহলে শরীরটা অনেক গরম হতো। আর আমরা সকাল 6টায় এখানে এসেছিলাম, তখন এখানে খুব একটা লাইন ছিল না, লোকজনও অনেকটাই যথেষ্টই কম ছিল। তো এখন তো দেখছি প্রচুর লাইন পড়ে গেছে। আমাদের 6টার সময় ঢুকেও তাও মন্দিরে লাইনে পুজো দাঁড়িয়ে সমস্ত কিছু কমপ্লিট করতে 2.5 ঘন্টা মতো লেগে গেল। তো এখানে আসলে মন্দিরে একটু ভোর আসবেন, হ্যাঁ, আর একটু হাতে টাইম নিয়ে অবশ্যই আসবেন, নাহলে কিন্তু ভালোভাবে মানে মন ভরে দর্শন করতে পারবেন না। তো যাই হোক, চলুন সাথে থাকুন, আরও কিছু ইনফরমেশন আছে আপনাদের জন্য, চলুন। হ্যাঁ, এই হচ্ছে ব্রিজটা পার করে আমরা এসেছিলাম সকালবেলায়। এখন আবার পার করে ওই পারে চলে যাব। কিছু দোকানপাট এখানে আছে, সব রকমই চা, এমনি খাবারের দোকান, কিছু কেনাকাটার থাকলে সেই সমস্ত দোকান, শাল কম্বল, সমস্ত কিছু দোকানই আছে। ধীরে ধীরে চলুন, সব দেখাতে থাকবো আমি আস্তে আস্তে।
দোকানপাট আছে, এখান থেকে আপনারা বাড়ির জন্য ছবি কিনে নিয়ে যেতে পারেন। 245 इसका 245 25 225 টাকা এই মন্দিরটার দাম, মানে মন্দিরের প্রতিকৃতির দাম। তো 120 টাকা এটার দাম। ये कितना कम होगा बोलो? कम नहीं होगा, कम नहीं होगा, कम भी नहीं होगा, ज़्यादा नहीं। 120 এখানে নানান রকমের আছে, রুদ্রাক্ষ ইয়ে एक ही तो बोल लो, एक ही तो चलो। ये मतलब 120 এটা হচ্ছে মন্দিরের পেছন চত্বরটা। মন্দিরের পেছনে ওই বড় বড় পাহাড়ে কিন্তু এখনই বরফ জমতে শুরু করে দিয়েছে। আজকে হচ্ছে অক্টোবরের 27 তারিখ। তো এই পাহাড়টা দেখছি আমরা, মানে ন্যাড়া পাহাড় বলতে পারো, কোনো গাছ টাছ নেই। আর ওই পাহাড়ের পেছনেই আছে বরফে ঢাকা পাহাড়। আর দিন 15 পরে এই পাহাড়গুলো, যে কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বরফে ঢেকে যাবে। আর এই শহরটাও এখান থেকে, উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির কি অপার খেলা! এই পাহাড়ের মধ্যেও কত সুন্দর সুন্দর বাড়িঘরগুলো তৈরি করে রেখেছে। তো আমাদের কেদারনাথ মন্দির দর্শন, ভগবান বদ্রী বিশালের দর্শন হয়ে গেছে। খুব ভালোভাবে আমরা বদ্রী বিশালের দর্শন করেছি। আমরা খুব ভালোভাবে বদ্রী বিশালের দর্শন করেছি। তো এখন আমরা যাব আমাদের হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো মানাগ্রামের উদ্দেশ্যে। তো এখানেও কিন্তু হেলিকপ্টারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে দেরাদুন থেকে অনলাইনে হেলিকপ্টার বুক করে এই বদ্রীনাথ ধামে আসতে পারেন। এই নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে। আমরা শুনেছিলাম বদ্রীনাথে নাকি হোটেলের সংখ্যা অনেক কম, কিন্তু আমার যা মনে হলো কেদারনাথের তুলনায় এই বদ্রীনাথ চত্বরে কিন্তু হোটেলের সংখ্যা যথেষ্টই বেশি। আমি কতগুলো হোটেলের নাম্বার নিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে হোটেলের নাম ঠিকানা নিয়ে এখানে এসে হোটেল বুক করে নিতে পারেন। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মুক্ত আকাশ, নীল, এই রৌদ্র উঠেছে সবে। এই হচ্ছে ছোট বড় নানান হোটেল, লাইন দাঁড়িয়ে প্রচুর হোটেল এখানে আছে। আপনারা চাইলে, এখন যেহেতু পিক সিজন নয়, পিক সিজনে হয়তো হোটেলের একটু চাপাচাপি থাকে আর দামও, হোটেলের প্রাইসও অনেক বেশি থাকে। আমি চাইবো একটু আনসিজনে আসুন। আমার বরাবরই পছন্দ একটু ভিড়ভাট্টা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই। এর জন্য আমরা একটু আনসিজনেই যাই, যে জায়গায় যাই একটু আনসিজনেই যাই। তো এই হচ্ছে হোটেল। আমাদের রুম থেকে আমরা বেরিয়ে যাবো এখনই। হ্যাঁ, हो गया। ফার্স্ট ইন্ডিয়া ভিলেজ মানা, ভারত কা প্রথম গাঁও। ভারতবর্ষের এটা প্রথম গ্রাম হিসাবে ধরা হয়। তো এই গেটটা আমরা পার করলাম, এরপরে আমরা কিন্তু এই ভারতবর্ষের প্রথম গ্রাম যেটাকে বলছে, অনেকে আবার এটাকেই ভারতবর্ষের লাস্ট গ্রাম বলেও পরিচয় দেয়। তো যাই হোক, এটা ভারতবর্ষের প্রথম ধরি আর বা লাস্ট ধরি, তো এটা হচ্ছে মানা গ্রাম। আমরা সেই গ্রামে এখন ভিজিট করতে চলেছি। আর সামনে যে পাহাড়টা আমরা দেখছি, সেই পাহাড়ের পেছনেই কিন্তু চীন সীমান্ত, মানে আমাদের প্রতিবেশী দেশ চীন দেশ। अबे जी क्या हुआ? और नाकाबंदी हो रही वाले यहाँ सच में हो रही? कैसे माना गाँव? वो आ रहे बोल राज्यपाल नहीं आ रहे तो